নমস্কার, আমি অয়ন। গল্পকথা 2.0 এখন থেকে গল্পকথা ফিকশন। তাই গল্পকথা ফিকশনে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনবেন আপনাদেরই পছন্দের তারানাথ তান্ত্রিকের গল্প। বাংলা সাহিত্যের দুই অমর গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়, যারা তাদের লেখনীর জাদুতে সৃষ্টি করেছিলেন তারানাথ তান্ত্রিকের মতো এক অবিস্মরণীয় চরিত্র। তাদের স্মৃতির উদ্দেশ্যে রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। এই নতুন কাহিনীটি তাদের সৃষ্টি দ্বারা অনুপ্রাণিত হয়ে লেখা এক ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। তাদের লেখনের গভীরতা ও মহত্বের স্পর্শ করার ধৃষ্টতা আমাদের নেই। আজকে আপনারা শুনবেন সন্দীপা কাঞ্জিলালের কাহিনী, তারানাথ তান্ত্রিকের গল্প জলাডুংরির মাঠ। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন, তারা এই ধরনের আরও গল্প শুনতে আমাদের চ্যানেল ঘুরে বাকি গল্পগুলো শুনতে পারেন। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে সন্দীপা কাঞ্জিলালের কাহিনী, তারানাথ তান্ত্রিকের গল্প জলাডুংরির মাঠ। সকাল থেকেই আকাশটা থমথমে হয়ে আছে, আর তার সাথে পাল্লা দিয়ে শরীরটাও কেমন ম্যাজ ম্যাজ করছে। তাই আর অফিসে গেলাম না। এখন বেলা পড়তেই কি করি ভাবতেই হঠাৎ কিশোরী এসে হাজির। এসেই সে তার স্বভাব সুলভ ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, আকাশের অবস্থাও দেখি তোমার বেজার মুখের মতো, কি হয়েছে? আরে সারাদিন বাড়িতে বসে থেকে থেকে এখন আর ভালো লাগছে না। কি করব ভাবতে ভাবতেই তো তুমি এলে। চলো যাই, অনেক দিন তারানাথের কোনো খবর পাই না। চলো দেখে আসি কি খবর। তারানাথ বাড়ি ছিল না শুনছিলাম যে? চলে এসেছে। আমি এর মধ্যে একদিন গিয়েছিলাম, শরীরটা খুব একটা ভালো নেই বলল। আমি যদিও বসিনি, কাজ ছিল বলে চলে এসেছিলাম। আজকে চলো গিয়ে দেখি, আর কিছু না হোক বুড়োর গল্প তো শোনা যাবে। বেশ তো, তাহলে দাঁড়াও দেখি ধুতিটা বদলে নিই। তারানাথের মঠ লেনের বাড়িতে যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা নেমেছে। দরজা ঠকঠক করতেই চারি এসে দরজা খুলল। আমাদের দেখেই একগাল হেসে বলল, কাকা বাবুরা যে, আসুন আসুন, কতদিন পর। বাবা আপনাদের দেখে খুব খুশি হবেন। আসুন ভেতরে আসুন। আমরা ভেতরে যেতেই দেখলাম বিছানায় শুয়ে আছে তারানাথ। শরীরটা একদম শুকিয়ে বিছানায় মিশে গিয়েছে যেন। আমাদের দেখেই তারানাথ বলে উঠল, এসেছো, ভালো হয়েছে। তোমাদের কথাই ভাবছিলাম সকাল থেকে। শরীর এত খারাপ কি করে করলেন ঠাকুর মশাই? বাড়িতে ছিলেন না যে শুনলাম, তা গিয়েছিলেন কোথায়? তারানাথ একভাবে দেওয়ালের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, জীবনে কম সাধু সঙ্গ তো করিনি। যেখানে যত সাধুর কথা শুনেছি সম্ভব মতো চলে গিয়েছি তখনই। চেষ্টা করেছি তার সাথে থেকে নতুন কিছু শেখার। প্রথমে অবশ্য জেনে গিয়েছিলাম যে আমার কপালে সংসার ত্যাগ লেখা নেই। তবুও কেমন যেন টান বোধ হতো। মাঝে মাঝেই তো বেরিয়ে পড়তাম বাড়ি ছেড়ে, সেটা তোমাদের বলেছি। কিন্তু এবার যা হলো, আর মনে হয় সাধু সঙ্গ করার লোভে বাড়ি থেকে এরকম হুটহাট বেরিয়ে পড়ার সাহস পাবো না। এতক্ষণ চুপ করে সবকিছু শুনছিল কিশোরী। এবার সে বলল, তারানাথও ভয় পায় তাহলে? তারানাথ বোধহয় একটু মনক্ষুণ্ণ হল। মজা করছো? করো করো, কিন্তু মাতু পাগলি, মধুসুন্দরী দেবী এসহ আরো অজস্র ভয়ানক সঙ্গ পেলেও এবার যে জিনিসের সাথে মোকাবেলা হলো এ বাপু অন্য জিনিস। গল্পের গন্ধ পেয়ে আমিও বলে উঠলাম, কোথায় গিয়েছিলেন এবার? তারানাথ একটু মাথা চেপে ধরে চেঁচিয়ে ডাকল, চারিমা শুনে যা তো একটু। ডাকতে ডাকতেই দরজা ঠেলে ভেতরে ঢুকলো চারি, হাতে চা জল খাবার। তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলল,
এই জন্যই মেয়ে পাওয়া মানে মা পাওয়া, বুঝলে হে? আমি চা চাওয়ার জন্যই তো ডাকছিলাম, আর দেখো দেখি আমার মা কি সুন্দর বুঝে গিয়ে নিয়ে এলো। চারি একটু হেসে বেশ শাসন করার ভঙ্গিতে বলল, বাবা, তোমার কিন্তু শরীরটা ভালো নেই, বেশিক্ষণ বসে থেকো না, শুয়ে শুয়ে কাকাবাবুদের সাথে গল্প করো। চায়ে একটা চুমুক দিয়ে তারানাথ বলতে শুরু করলো, কিছুদিন আগের ঘটনা, একটা লোক এসেছিল আমার কাছে, বড় অদ্ভুত লোক। গণনা করাতেই এসেছিল, কিন্তু প্রথমে আমাকে ভরসা করেনি। আমি কিন্তু ওর কপাল দেখে বুঝে গিয়েছিলাম সামনে লোকটার বড় সড়ো কোনো বিপদ। কি বিপদ তখনও সেটা বুঝে উঠতে পারিনি, তবে লোকটা সাবধান না হলে যে প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে সেটা আজ করতে পারছিলাম। আমি ওকে আমার সত্যতা বোঝানোর জন্য কিছু জিনিস, যেটা ওনার সাথে ইতিপূর্বে ঘটে গিয়েছে, এমন কিছুর আভাস দিলাম। জানতাম এসব ভেলকি দেখার পরই লোকজন অবাক হয়, আসল জিনিসের প্রতি মানুষের খুব একটা দৃষ্টি থাকে না। তো সে যাই হোক, এসব দেখে তারও বিশ্বাস জন্মালো আমার প্রতি। তারপর আমি ওনাকে ওনার বিপদের কথাটা বললাম। লোকটা আমার কথা শুনে অবাক হওয়ার বদলে কেমন যেন ভেঙে পড়ল। মুখটা একদম নিচু করে আমাকে অনুরোধ করলো ওদের বাড়ি যাওয়ার জন্য। খুব নাকি একটা সমস্যা হয়েছে, আর তার জন্যই আমি যদি কিছু করতে পারি। তোমরা তো জানোই আমি সংসারী হলেও ভবঘুরে ধরনের মানুষ, দেশ ঘুরে দেখতে আমার ভালোই লাগে। তবে চিন্তায় পড়লাম, কারণ আমার যা কিছু শক্তি ছিল তা সব অনিয়ম করেই খুইয়েছি। এই লোকের সাথে গিয়ে আমি আদেও কি কোনো কাজে লাগবো? আমার এইরূপ চিন্তার কথা তাকে খুলে বললাম, কিন্তু লোকটার দেখলাম তাতে প্রায় কিছুই যায় আসে না। সে আমার কথায় কোনো কান না দিয়ে একই রকম পিড়াপিড়ি করে চলল তার বাড়ি যাওয়ার জন্য। আর আমিও যেন তার আগত ঘনায়মান বিপদটাকে পরিষ্কার চোখের সামনে ফুটে উঠতে দেখতে পাচ্ছিলাম। গুরুর আদেশ ছিল, কেউ বিপদে পড়লে আর সেটা যদি আমার চোখের সামনেই ঘটে, তাহলে তাকে এভাবে একাকী ছেড়ে দিতে আমি পারবো না। অগত্যা একরকম বাধ্য হয়ে লোকটার সাথে তার বাড়ি যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। কিশোরী এতক্ষণ শুনছিল, এবার হঠাৎ সে বলল, আরে, একটা উটকো লোক আপনাকে যেতে বলল আর আপনি রাজি হয়ে গেলেন? চারিদিকে বদলোক ভর্তি, সেখানে কাউকে না চিনে কেউ বিশ্বাস করে বসে? না মশাই, এ আপনি ঠিক করেননি। বুড়ো হয়েছি বটে, তবে মনের শক্তি কিন্তু কমেনি, বেড়েছে। ভয় আমি পাই না, তবে যে কেউ ডাকলে হয়তো যেতাম না। কিন্তু এই লোকটার বিপদ দেখে আমি কেমন যেন ব্যাকুল হয়ে উঠলাম। সেই সাথে কিছু যে কৌতূহল হলো না সে কথা বলবো না। এই ভবঘুরে জীবনে তো কম সমস্যা দেখিনি, তবে এই লোকটার কপালে যেরকম ছায়া দেখেছিলাম সেরকমটা এর আগে কোনোদিনও দেখিনি। সেই কারণেই আমি ঠিক করি আমি যাব। সব কিছু গুছিয়ে নিয়ে আমি রওনা দিই ওনার দেওয়া ঠিকানার উদ্দেশ্যে। জায়গাটার নাম জলাডুংরি, বীরভূমের একটু ভেতরের দিকে এক প্রত্যন্ত গ্রাম। ওই গ্রামে যখন আমি পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যা। গ্রামের মুখেই দাঁড়িয়েছিল শ্রীদাম। ও, তোমাদের তো বলাই হয়নি, লোকটার নাম শ্রীদাম গোস্বামী। তো আমাকে দেখেই শ্রীদাম এগিয়ে এলো আমার দিকে। এখন দেখলাম শ্রীদামের মাথার পেছনের সেই কালো ছায়াটা আরো প্রকট হয়েছে। শ্রীদামের মুখ চোখের অবস্থা খুব একটা ভালো ঠেকল না। সে আমার নিকটে এসেই বলল, চলুন ঠাকুর, তাড়াতাড়ি পা চালিয়ে চলুন, সন্ধ্যা নেমে আসছে। আমাদের এই জলাডুংরির মাঠটা যত তাড়াতাড়ি পেরিয়ে যাওয়া যায় ততই ভালো। আমি বেজায় অবাক হয়ে বললাম, মাঠে আবার কি হলো? তাড়াতাড়ি যেতে হবে কেন হে? খুলে বলো দেখি ব্যাপারটা। দেখলাম শ্রীদাম ওর গলার তুলসী মালাটাকে
একবার হাতে ঠেকিয়ে নিয়ে বলল, সব বলবো আপনাকে, কিন্তু এখন না। আপনি আমার বাড়ি চলুন, তারপর সবটা বলবো। আমি একটু অবাক হলেও জোর করলাম না। মানুষের সংস্কারকে কখনো আঘাত করতে নেই, সে সংস্কার সু হোক কিংবা কু। যাই হোক, আমরা রওনা দিলাম শ্রীদামের বাড়ির দিকে। পথে একটা বিশাল মাঠ পড়ল। বুঝলাম এই মাঠের কথাই বলছিল শ্রীদাম, কিন্তু অবাক হয়ে দেখলাম এত বিশাল মাঠে কোনো গাছপালা নেই, ঘাস পর্যন্ত গজায়নি। শুধু তাই নয়, দেখলাম ওই চত্বরটা কেমন অস্বাভাবিক রকমের ঠান্ডা। হাঁটতে হাঁটতে কাঁপুনি ধরে যাচ্ছিল শরীরে। চারপাশে কিন্তু এক ফোঁটাও হাওয়া নেই। শ্রীদাম দেখলাম এক হাতে সাইকেল ধরে আর এক হাতে নিজের তুলসীর মালাটা শক্ত করে ধরে কি বিড়বিড় করতে করতে চলেছে। বুঝলাম হয়তো বীজ মন্ত্র আওড়াচ্ছে। বাড়ি পৌঁছানোর আগে আর তার থেকে কিছু জানতে পারলাম না। তবে ওই স্থানের পরিবেশের পরিবর্তনটা আমার খুব একটা ভালো ঠেকল না। শ্রীদামের বাড়ি পৌঁছে দেখলাম বর্ধিষ্ণু গৃহস্থ বাড়ি যেমন হয় তেমন বাড়ি। বাড়ির এক পাশে একটা তুলসী মঞ্চ, কিছু তুলসী গাছ মরে গিয়েছে। খুব অদ্ভুত লাগলো। বৈষ্ণব বাড়িতে তুলসী গাছ এমনভাবে মরে যাবে কেন? শ্রীদামের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই শ্রীদাম বলল, ঠাকুরমশাই, আগে আমাদের বাড়িতে তুলসীর বন ছিল জানেন, কিন্তু এই দুর্ঘটনার পর থেকে তুলসী গাছ টিকছেই না বাড়িতে। দেখলাম শ্রীদামের চোখে জল, বেচারা খুব ঘাবড়ে রয়েছে। যাই হোক, হাত পা ধুয়ে ঘরে গিয়ে বসতেই শ্রীদামের স্ত্রী এলো এক গ্লাস দুধ আর রেকাবি ভর্তি ফল নিয়ে। কিন্তু শ্রীদামের স্ত্রীকে দেখে কেমন একটা অদ্ভুত খটকা জাগলো মনে। বুঝতে পারছিলাম না ব্যাপারটা ঠিক কি, তাই ওর স্ত্রীর দিকে এক দৃষ্টে তাকিয়েছিলাম। শ্রীদাম বিষয়টা বোধহয় লক্ষ্য করেছিল, তাই সে বলল, ঠাকুর, আমার স্ত্রী, কয়েক মাস হলো বিয়ে করেছি। এই বলে এই স্ত্রীকে ইশারা করতেই সে চলে গেল ভেতরে। আমি স্থির হয়ে বসে বললাম, শ্রীদাম, এবার প্রথম থেকে খুলে বলো তো কি হয়েছে। কিচ্ছু লুকোবে না, তাহলে কিন্তু আমি সাহায্য করতে পারবো না। শ্রীদাম এবার বলতে শুরু করলো এক অদ্ভুত কাহিনী। জলাডুংরি একটা প্রত্যন্ত গ্রাম হলেও এখানে প্রতি বছর ফুটবল খেলা হয়। কলকাতা থেকে খেলোয়াড়রা আসে, আর এই খেলা নিয়ে এলাকার মানুষজনের উত্তেজনার তো শেষ নেই। কিন্তু এবার খেলা শুরু হওয়ার আগে মাঠ ঠিক করতে গিয়ে দেখা যায় এক সাধু বাবা এসে মাঠের প্রায় মাঝামাঝি একটা ত্রিপল টাঙিয়ে নিজের অস্থায়ী বাসস্থান গেড়েছেন। কিন্তু সাধু বাবাকেও যে চটানো চলে না, যদি কোনো ক্ষতি হয় গ্রামের, তাই কেউই তেমন এগোনোর সাহস পাচ্ছিল না। আমি বৈষ্ণব মানুষ, তার মধ্যে তখনও বিয়ে শাদী করিনি, তাই আমাকে এসে ধরল গ্রাম শুদ্ধ লোক। আমার বাড়িতে ওনাকে নাকি থাকতে দিতে হবে। তো আমিও তেমন একটা আপত্তি করলাম না, বরঞ্চ নিজেই গেলাম সাধু বাবার কাছে, গিয়ে অনুরোধ করলাম আমার বাড়িতে এসে থাকার জন্য। কিন্তু বললে বিশ্বাস করবে না ঠাকুর, সাধু বাবাকে দেখে আমার ঠিক ভালো লাগলো না। কেমন যেন একটা ভাব, গোটা শরীরেই ছাই মাখা, চোখ দুটো টকটকে লাল। ওনাকে দেখে সাধুর থেকে কাপালিক বলেই বেশি মনে হচ্ছিল। তবুও সবাই বলার কারণে আমি ওনাকে নিয়ে আমার বাড়িতে এলাম। বাড়িতে এসে এত এত তুলসী গাছ দেখে ওনার কি মনে হলো জানি না, কিন্তু উনি ওনার হাতের চিমটে দিয়ে কি একটা মুদ্রা করলেন। আমি ব্যাপারটা বুঝলাম না তখন, কিন্তু পরের দিন দেখলাম আমার তুলসী গাছগুলো একে একে সব মরতে আরম্ভ করেছে। সাধু বাবার জন্য বাইরের ওই ঘরটা ঠিক করেছিলাম, তো দিন দুই সাধু বাবা সেখানে ছিলেন। এরপর একদিন রাতে আমি শুনলাম কেমন একটা অদ্ভুত আওয়াজ আসছে ওই ঘর থেকে। খানিকক্ষণ শুনতে শুনতে আমি আর পারলাম না, সোজা চলে গেলাম ওই ঘরে। গিয়ে দেখলাম ঠাকুর,
সাধু বাবা কেমন যেন সব অদ্ভুত অদ্ভুত জিনিস সাজিয়ে তার মাঝে ধুনি জ্বালিয়ে বসে আছেন। এরই মধ্যে যখন দেখলাম যে উনি একটা জ্যান্ত পায়রাকে ঘাড় মোটকে একটা সরায় রেখে আরেকটা সরা দিয়ে ঢেকে মাটি দিয়ে আটকে ধুনির আগুনে পোড়াতে দিলেন, আমার কেন যেন বেজায় অদ্ভুত লাগলো। আমি বুঝলাম একে ঘরে রাখা যাবে না। কোনো মতে সেই রাতটা কাটিয়ে পরের দিন সকালে আমি সাধু বাবার ঘরে গিয়ে ওনাকে অনুরোধ করলাম যেন উনি আমার ঘর ফাঁকা করে গোয়াল ঘরটাতে থাকেন, আর সেখানে উনি এইসব উপাচার করতে পারবেন। আমি কিন্তু খুব ভদ্রভাবেই বলেছিলাম। উনি দেখলাম আমার কথা শুনে ভীষণ রেগে গেলেন, আমার দিকে ওনার চিমটে ছুঁড়ে মারলেন। তারপর বললেন আমার নাকি সর্বনাশ করে ছাড়বেন উনি। আরও বললেন আমার ভিটেই পাপের বীজ পুঁতেছেন তিনি, সেই পাপ আমাকে নাকি বাঁচতে দেবে না। আমি ওনার পায়ে পড়লাম, যদি ওনার সাপ উনি তুলে নেন। উল্টে উনি আমাকে লাথি মেরে সরিয়ে দিয়ে আমার ভিটে ছেড়ে চলে গেলেন পরদিনই। তারপর থেকে কেউ আর ওনাকে গ্রামে দেখেন। ফুটবল খেলার দিনই ঘটল আসল ঘটনাটা। গ্রামের সবাই ওই দিন মাঠের বাইরে জমা হয়েছিল খেলা দেখার জন্য। খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই খেলোয়াড়রা বুঝল চারপাশে কি যেন একটা ঠিক নেই। মাঠের চারপাশের তাপমাত্রা এতটাই কমে এসেছে যে সবার শীত করছে, খেলবে কি করে। তারপরেই দেখা গেল হঠাৎ করে একজন খেলোয়াড় কেমন যেন অসুস্থ হয়ে পড়ল, মাঠের মধ্যেই বমি করতে শুরু করলো। সবাই তাকে নিয়ে ছুটল গ্রামের হেলথ সেন্টারে। কি বলবো ঠাকুর মশাই, আস্ত জোয়ান শক্ত সমর্থ ছেলেটা সেদিনই মারা গেল। ছেলেটা মারা যেতেই মাঠের উপর মেঘ জমতে শুরু করলো, প্রচন্ড বাজ পড়তে থাকলো মাঠের চারপাশে। এরকম ভয়ানক পরিবেশ গ্রামের লোক আগে কোনোদিনও দেখেনি। সবাই বিস্ফারিত নেত্রে দেখলাম ভয়ানক মেঘের গর্জনের মধ্যে আকাশের দিকে হাত তুলে উনি হা হা করে হেসে চলেছেন। তারপর হঠাৎই একটা সময় হাসি থামিয়ে লোকজনের দিকে তাকিয়ে বলে উঠলেন, এ গ্রামের মানুষজনকে ওনাকে অপমান করার মাসুল দিতে হবে। উনি একজন অঘরী তান্ত্রিক, উনি নাকি কাউকেই ছাড়বেন না। এক সময় এ গ্রাম নাকি শ্মশান করে দেবেন উনি। তারপর রক্ত জল করা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, আমার পালা নাকি সবার আগে। আমি প্রথমে ব্যাপারটা এত বিশ্বাস করিনি। এমন সময় একদিন একটা ঘটনা ঘটল ঠাকুর। আমার বাড়ি এসে উঠল একটা মেয়ে, তার নাকি কোথাও যাওয়ার নেই। আমি সাত্ত্বিক মানুষ, একা থাকি, তাই আমার বাড়ি এসেছে আমার বাড়ির কাজকর্ম করে দেবে বলে। সেই সাথে যদি একটু থাকার জায়গাও দিই তাহলে সে বর্তে যায়। আমারও কেন যেন মেয়েটাকে দেখে বড় মায়া হলো, তাকে থাকতে দিলাম। সেই মেয়ে আমার কাছে থাকতে শুরু করায় গ্রামের লোকজন নানা রকম কথা রটাতে শুরু করলো। অগত্যা একটা সময় বাধ্য হয়ে কণ্ঠী বদল করে বিয়ে করে নিলাম মেয়েটাকে। তারপর ভালোই ছিলাম জানেন, কিন্তু হঠাৎ করেই সব কেমন যেন হয়ে যেতে শুরু করলো। আমার মাথায় একদিন একটা কড়ি ভেঙে পড়লো ছাদের। কিন্তু দেখুন ঠাকুর, আমার বাড়ি যথেষ্ট মজবুত, ভেঙে পড়ার কোনো কারণই নেই। তো সেবার আমি মাথা ফেটে অনেকদিন হাসপাতালে ছিলাম। সুস্থ হয়ে বাড়ি ফিরলাম বটে, কিন্তু তারপর থেকে যেটা শুরু হয়েছে সেটা আরো ভয়ানক। আমার মাথায় পেটে মাঝে মধ্যেই একটা ব্যথা হয়, মনে হয় ভেতর থেকে কেউ যেন ছোড়া মারছে। আমি শহরে গিয়ে সব রকম পরীক্ষা করিয়েছি, কিন্তু সকলেই বলেছে আমার শরীরে নাকি কোনো সমস্যাই নেই। কি হচ্ছে বুঝতে পারছি না ঠাকুর। এই ব্যথা আমাকে প্রতিদিন একটু একটু করে শেষ করে দিচ্ছে। তাই একজনের থেকে খোঁজ পেয়ে আপনার দ্বারস্থ হই। এবার আপনি আমাকে উদ্ধার করুন ঠাকুর। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি, কিন্তু মরতে চাই না এইভাবে। আমি সবটা শুনে নিয়ে বললাম, মেয়েটাকে নিয়ে তুমি ঠিক কথা বললে না হে শ্রীদাম। এভাবে হয় না কিছু। একটা একদম অচেনা মেয়েকে
তুমি একা থাকো জেনেও তোমার কাছে থাকতে দিলে? গ্রামের এত তো গৃহস্থ বাড়ি রয়েছে, এটা বিশ্বাস করার মতো ব্যাপার? দেখলাম আমার কথা শুনে শ্রীদাম চোখ নামিয়ে নিল। আবার আমি বললাম, মেয়েটাকে লুকোচ্ছ কেন শ্রীদাম? ঠাকুর, আপনাকে এখানে এনেছি যে কাজের জন্য সে কাজটাই করুন। আমার পরিবারের ব্যাপারে ভাববেন না। যদি জানানোর মতো কিছু হয় আমি নিজেই আপনাকে জানাবো। লোকটার ঔদ্ধত্য দেখে আমার অসহ্য লাগলো। তবুও যে কাজ নিয়ে এসেছি সেটা না শেষ করে যাওয়ার ইচ্ছে ছিল না, তাই সবটা হজম করে রয়ে গেলাম। আসলে আমারও কিছু কৌতূহল হচ্ছিল যে এত সাধু সঙ্গ করেছি, অঘরীদের কত দেখেছি, ওনারা তো এরকম হন না। অঘরীরা এমনি এমনি এরকম রাগ করেন না। অঘরী হতে গেলে সব ত্যাগ করতে হয়। ওনাদের না ঘাটালে ওনারা কখনো নিজে থেকে কারোর ক্ষতি করেন না। তবে হ্যাঁ, ব্যতিক্রম অবশ্যই আছে। শ্রীদামের কথাও যে পুরোপুরি বিশ্বাসযোগ্য তেমনটাও তো নয়। তার কথা শুনে বোঝা যায় অনেক কিছু লুকোচ্ছে সে। অঘরীকে কেবল ধুনি জ্বালানোর অপরাধে সে তাড়িয়ে দিয়েছে এটা মানতে পারছি না। আর শ্রীদামের বউকে দেখে আমার যে খটকাটা লেগেছিল সেটাও মিটছে না। বুঝতে পারছিলাম যে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে ফেঁসে গিয়েছি আমি। তাও কেন যেন শেষ পর্যন্ত কি হয় সেটা না দেখে চলে যাওয়ার ইচ্ছে হচ্ছিল না। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হওয়ায় জল হাতে নিয়ে ঘরের চারিদিকে ছড়িয়ে বন্ধন দিয়ে দিলাম। রাতে কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎই একটা দমকা হাওয়ার শব্দে আমার ঘুমটা হালকা হলো। উঠে দেখি গভীর রাত। হাওয়ার দমক এমনই মনে হচ্ছে বাড়িটাকেও যেন উড়িয়ে নিয়ে যাবে। এই সময় দরজায় টোকা পড়ল। একবার, দুবার, ক্রমে সেই টোকার শব্দ বাড়তেই আমি উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম। শ্রীদাম আর ওর বউ ঢুকে এলো ঘরে। এসেই আমার পা ধরে কেঁদে উঠল। ঠাকুর, ঠাকুর, আমার অনেক ভুল হয়ে গেছে ঠাকুর। আমি অনেক কথা লুকিয়েছি, আমি বুঝতে পারিনি ঠাকুর। আপনাকে না বললে শান্তি পাবো না। যন্ত্রণায় সারা শরীর আমার ছিঁড়ে যাচ্ছে ঠাকুর। অঘরী তান্ত্রিকের কোনো দোষ ছিল না ঠাকুর। উনি নিয়ে এসেছিলেন এই মেয়েকে। এ ছিল ওনার সাধন সঙ্গিনী। যখন প্রথম দেখি খুব অবাক হয়েছিলাম। এত রূপ মানুষের হয়? কেমন একটা লোভ হয়েছিল ভেতর থেকে। তো আমি আমার প্রস্তাব অঘরীকে প্রথমে ভালো কথাই বলি। অঘরী শোনে না, উল্টে খেপে যায় ভীষণ আমার ওপর। এই সময় আমারও কেমন রোগ চেপে গিয়েছিল ঠাকুর। তার উপরে এই মেয়ের চোখের জল দেখে বুঝেছিলাম ও চায় অঘরীর কবল থেকে বেরুতে। তাই পরদিনই আমি মিথ্যে কথা বলে অঘরীকে বদনাম করে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। ওনার সাধন সঙ্গিনীর কথা কেউ জানতো না। তাই আমি আপনাকে যা বলেছি গ্রামের মানুষদের মধ্যেও আমার বিয়ে নিয়ে সেই খবরটা রটিয়ে দিয়েছিলাম। অনেক পাপ করেছি ঠাকুর, অনেক পাপ। সেই কারণে আমার এই পাপের ভিটেতে আর তুলসী গাছ জন্মায় না ঠাকুর। আমাকে বাঁচান ঠাকুর, দয়া করে বাঁচান। রোজ এই যন্ত্রণা, এই নরক যন্ত্রণা সহ্য করতে পারছি না ঠাকুর। সব শুনে এবার বুঝলাম কেন ওই স্ত্রীকে দেখে আমার ওই রকম অদ্ভুত লাগছিল। অঘরীর সাথে থেকে ওই মেয়ের মধ্যেও কিছু শক্তি এসেছে, যা হয়তো ওই মেয়ে নিজেই জানে না। আমরা কথা বলতে বলতে শুনলাম বাইরে একটা সাংঘাতিক শব্দ হলো। কাছে কোথাও বাজ পড়লো যেন। আর ঠিক তারপরেই ঘর সহ শ্রীদামের গোটা ভিটেটা থরথর করে কেঁপে উঠল। আমি হাতে গঙ্গার জল নিয়ে মন্ত্রোচ্চারণ করে শ্রীদাম আর তার স্ত্রীর গায়ে ছিটিয়ে দিলাম। গাত্র বন্ধন করলাম ওদের দুজনকে বললাম, তোমরা সারা রাত ইষ্ট মন্ত্র জপ করো। সব খারাপেরই যেমন শেষ হয় তেমন এই কালো রাতও পোহাবে। সকাল হতেই আমি শ্রীদামকে ডেকে বললাম, দেখো শ্রীদাম, আমার মনে হয় এখানে আমার আর কোনো কাজ নেই।
আমি আজই রওনা দেব ঠিক করেছে। শুনে শ্রীধাম আমার পায়ে পড়ে গেল। আরে এরকম করো না, তুমি অনেক বড় পাপ করেছ। তোমার উপকার করে আমি আমারও পাপ বাড়াতে চাই না। পরস্ত্রী হরণের জন্য রাবণের সব শেষ হয়ে গিয়েছিল, সে কথা কি স্মরণে নেই? সেখানে একজন অঘরীর সাধন সঙ্গিনীকে কেড়ে নিয়েছ তুমি। তোমাকে ওই অঘরী ছেড়ে দেবে ভেবেছ? আর শুধু তুমি নও, তোমার এই পাপের ফল গ্রামের মানুষেরাও ভুগবে। এই বলতে বলতে বাইরে বেরিয়ে দেখি শ্রীধামের বাগানের বিশাল বড় একটা আম গাছ উপড়ে পড়েছে বাড়ির একটা অংশের ওপর। বাড়ির ওই অংশটা ভেঙে গিয়েছে। আমার মনের মধ্যে যেন আশঙ্কা আরো বাড়ল। এ ধরনের কাজের সাথে আমি পূর্বেই পরিচিত হয়েছি। ওই অঘরী প্রেত চালনা করেছে শ্রীধামের ওপর। তবে সে যেমন তেমন প্রেত নয়, এ হলো বেতাল। শ্রীধামের ভবিষ্যৎ ভেবে আমি একটু কেঁপে উঠলাম। আরো নানা কি সব যেন ভাবছিলাম। হঠাৎই খেয়াল করলাম আমার পায়ে কারো হাত, আর আমার পায়ে পড়ছে ফোঁটা ফোঁটা জল। চমকে তাকাতেই দেখি শ্রীধামের বউ আমার পা চেপে ধরেছে। আমি ছিটকে সরে আসতেই ওই মেয়ে মুখ তুলে তাকালো, আর এই সময় তার সেই করুণ মুখটা দেখে আমার কি হলো কে জানে, চারির কথা বড্ড মনে পড়ে গেল। আমি বললাম, এ কি করছো মা? ওঠো ওঠো। শ্রীধামের বউ বলে উঠল, ব্রাহ্মণ ঘরের মেয়ে ছিলাম, খুব আদর যত্নে ছিলাম। মাটা মরে গেল 3 দিনের জ্বরে। বাবা আবারও বিয়ে করলেন। সৎমা আমাকে দেখতে পারত না, তাও তো বাপের ঘরে ছিলাম। একদিন এক অঘরী সাধু এলেন আমাদের বাড়িতে কি মনে করে। এখন ভাবি হয়তো আমার সৎ মাই ডেকেছিল ওনাকে বাবার অনুপস্থিতির সুযোগে। উনি এসেই আমাকে দেখে বললেন আমার মধ্যে নাকি সুলক্ষণ আছে, আমাকে উনি সাধন সঙ্গিনী করতে চান। খুব কেঁদেছিলাম, খুব প্রতিবাদ করেছিলাম, পায়ে ধরেছিলাম। তাও মা আমাকে বিদায় করে দিলেন ওনার সঙ্গে। অঘরী খুব নোংরা ভাবে থাকতেন, সাধন পদ্ধতিও ছিল ভীষণ ভয়ানক। আমি তাও মুখ বন্ধ করে রাখতাম, কষ্ট হলেও, কারণ ভয় পেতাম অঘরীকে। প্রতি মুহূর্তে ভাবতাম যদি আমাকে বলি দিয়ে দেয়। জলাডুংরিতে আসার পর থেকেই উনি আমাকে বলছিলেন সব সাধনা করবেন। আমার দিকে যেভাবে তাকাচ্ছিলেন আমার খুব ভয় করছিল। ঠিক ওই সময় ঠাকুর আমাদের আশ্রয় দেন। আমি বুঝি হয়তো আমার ভয়ের দিন শেষ, ঠাকুর আমাকে বাঁচাবেন। আমি কি ঠাকুরকে ধরি, পায়ে ধরি, যাতে আমাকে উনি বাঁচান। তাই যা হয়েছে আমার জন্যই হয়েছে। আপনি দয়া করে চলে যাবেন না, আমাদের বাঁচান। আমি সবটা শুনে বললাম, দেখো মা, আমি তন্ত্রবিদ্যায় কত দূর এগিয়েছি তা জানি না, তবে সাধু সঙ্গ করার কারণে আর বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আমার মানুষের কল্যাণ করার মতো কিছু ক্ষমতা এসেছে। আর তা দিয়েই বুঝতে পারছি অঘরী বেতাল জাগিয়েছে। বেতাল প্রেতেদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, সেই সাথে নিষ্ঠুরও বটে। বেতালকে যেই কাজে ডাকা হয়েছে সেই কাজ শেষ না করে সে যায় না। কিন্তু আমার খটকা লাগছে ওই মাঠটা নিয়ে। ওখানে এরকম হওয়ার কারণ কি? তবে কি মাঠেও কিছু ক্রিয়া করা হয়েছে? যদি হয়ে থাকে সেটা কি? আরো একটা খটকা লাগছে আমার। বেতাল চালনা করলে এতদিন সময় লাগবার তো কথা নয় তোমাকে মারার। তাহলে কি যেটা ভাবছি সেটাই? কিশোরী প্রশ্ন করল, এই জলাডুংরি জায়গাটা ঠিক কোথায়? আর আপনি তো বেশ কিছু তন্ত্র সাধনাও করেছেন এই পর্যন্ত, বেশ কিছু শক্তিও পেয়েছেন, তাহলে সবটা বুঝতে আপনার এত সময় লাগছিল কেন? আপনি তো কপাল দেখেও অনেক কিছু বুঝতে পারেন।
তাহলে শ্রীদামের ব্যাপারটা বুঝতে পারলেন না কেন? তারানাথ চুপ করে কিছুক্ষণ বসে একটু জল খেয়ে বলল, জলাডুংরি জায়গাটা বীরভূমের একটা প্রত্যন্ত গ্রাম। তন্ত্র সাধনা এক অদ্ভুত জিনিস। এর কোনো শুরুও নেই, কোনো শেষও নেই। সব থেকে বড় কথা, একটা মানুষের শুধু কপাল দেখে যারা বলে তারা সব বলে দিতে পারবে, তারা আদতে মিথ্যা বলে। একটা মানুষকে বাহ্যিকভাবে দেখে সম্পূর্ণ ধারণা করা যায় কি? কিছু ধারণা অবশ্য করা যায়, তাই বলে সবটা নয়। আমি বুঝলাম তারানাথ রেগে যাচ্ছেন, তাই পরিস্থিতি সামাল দিতেই বললাম, আরে ভাই কিশোরী, বাধা দিচ্ছ কেন বলো তো? শুনতে দাও না তো। তারপর কি হলো ঠাকুরমশাই, আপনি বলুন। বেজায় উৎসাহ হচ্ছে। এর আগেও তো একবার বেতালের পাল্লায় পড়েছিলেন। সে তো এক ভয়ানক পিশাচ। প্রথমে ভেবেছিলাম বেতাল, কিন্তু ধীরে ধীরে ঘটনা যত এগোলো বুঝলাম এ বেতাল নয়, এ অন্য জিনিস। শ্রীদামের স্ত্রীর অনুরোধ শুনে আমি আর তাদেরকে ছেড়ে যেতে পারলাম না। এদেরকে বাঁচানোর একটা চেষ্টা তো করতেই হবে আমাকে। আমি গ্রামে বেরোলাম অঘরীর ব্যাপারে আরো বেশি করে খোঁজ খবর করার জন্য। পথে বেরোতেই দেখি এক হোমড়া চোমড়া লোক শ্রীদামের বাড়ির উদ্দেশ্যে এগিয়ে আসছে। আমাকে দেখে তিনি থমকে দাঁড়ালেন। তারপর আমাকে বললেন, শ্রীদাম আপনারাই ডাকছে। তা শুনছেন তো সবটা? কি বিপদেই পড়ছি দেন দি। আমাদের কথার মাঝে শ্রীদাম এসে হাত জোর করে বলল, মোড়ল মশাই, আসুন আসুন, বাসায় এসে কথা বলেন। কাল রাতে ঠিক 2টো নাগাদ আমার বাড়ির বিশাল বেল গাছ খান কেমন কইরা যেন উপরাইয়া পড়ছে। এত ভালো বেল গাছ আমার, কি যে হইতাছে গ্রামে কিছুই বুঝতাছি না। আপনি একটু দেন দি তাড়াতাড়ি, নইলে বড় অসুবিধা হইতাছে। যে আমাগো গ্রামে এরাম কিছু আগে হয় নাই। এরম চলতে থাকলে তো গ্রাম সাইডা সব পলাইয়া যাইব। শান্ত হন আপনি, শান্ত হন। আমি জানি না কত দূর কি করতে পারবো, তবে চেষ্টা তো করছি। আপনি বরং আমাকে বলুন তো, ওই অঘরীর ব্যাপারে কি কি জানেন? আমি এইসব সাধু অঘরী এগো এড়াইয়াই চলি, বুঝলেন। কিন্তু আমাগো এত বড় মাঠটায় যখন ইনি আয়সা বাসা করলেন, তখন আমারে ওখানে জাতিই হলো। গিয়ে দেই, ওরে বাবা, কি বিশাল চেহারা, কি বিশাল জটা মাথায়। আমি বাবু গৃহী মানুষ, খুব ভয় পাইছিলাম এইসব দেখি। সবাইরে কলাম ইনারে না চটাইতে, তাও এরা কি সব বোঝাইয়া উনার এই শ্রীদামের বাড়িতে আইনা রাখে। তারপর কি হয় কে জানে। তবে শুনছি ওই অঘরীরে নাকি শ্রীদাম বাইর কইরা দিছে ঘর থেকে। আবার অঘরী নাকি কি সব কইছে, শ্রীদাম নাকি ওর ঠাইকা কি কায়রা নিছে। তবে আমি শ্রীদামরে যতটুকু চিনি, হে চুরিকরণের মতো পাত্র নয়। কি যে হইল আমাগো গ্রামটায়, হাই সার। মোড়ল মশাই চলে যেতেই আমি বেরোলাম গ্রামে। এখন অনেক খবর নিতে হবে। অঘরী গেল কোথায়, কি হলো তার, এখন কোথায় আছে সে, কি বা ক্রিয়া করেছে সে ওই জলাডুংরির মাঠে। সারাদিন পেরিয়ে সন্ধেবেলা শ্রীদামের বাড়ি পৌঁছালাম। দেখলাম শ্রীদাম চিন্তায় ঘর বার করছে। আমাকে দেখেই ছুটে এসে একেবারে পায়ে হুমড়ি খেয়ে পড়ল। বলল, ঠাকুর, ঠাকুর, ভেবেছিলাম আপনি হয়তো চলে গিয়েছেন আমাদের ছেড়ে। বাঁচান ঠাকুর, বাঁচান। আমি বললাম, ভয় নেই, খবর জোগাড় করতে গিয়েছিলাম। ঘরে চলো, সব বলছি। কি বুঝলেন ঠাকুর? সব ঠিক হবে তো? খবর কিছু পেয়েছি বটে, কিন্তু সেগুলো কতটা সঠিক যাচাই করতে হবে, আর তার জন্য আজ রাতে আমায় পূজায় বসতে হবে। কাল তোমাদেরকে জানাতে পারবো আশা করছি। তবে তোমরা মন দিয়ে শোনো, যাই হয়ে যাক কেন, আমি আজ রাতে যখন পুজো করব, তোমরা কিছুতেই বাইরে বেরোবে না। তোমাদের গাত্রবন্ধন আমি এই মুহূর্তে করে দিচ্ছি। আর আজ রাতে আমি থাকবো ওই অঘরী যেই ঘরে ছিল সেই ঘরে। শ্রীদাম আর ওর বউকে গাত্রবন্ধন করে দিয়ে আমি চলে এলাম অঘরীর ঘরে।
ঘরটায় ঢুকতেই কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো। কিছু যেন ঠিক নেই এই ঘরে। তাও আজে বাজে চিন্তা পাশে সরিয়ে রেখে কিছু উপাচার গুছিয়ে নিয়ে বসলাম। ধ্যানে মধুসুন্দরী দেবীকে ডাকলাম। সাক্ষাতে আর দেখা না হলেও উনি বলেছিলেন আমি ডাকলেই উনি এসে হাজির হবেন আমার মানসপটে। কিন্তু সেদিন অনেকক্ষণ ধরে চেষ্টা করেও উনি কিন্তু এলেন না। আমি যখন প্রায় হাল ছেড়েই দিয়েছি তখনই একটা ব্যাপার ঘটল। সারা ঘর জুড়ে জুঁই ফুলের একটা মিষ্টি গন্ধে ভরে উঠল। বুঝলাম তিনি এসেছেন। চোখ না খুলেই বললাম, দেবী আমার সহায় হন। এই জলাডুংরির ঘটনাটা ঠিক কি কিছুতেই যে উদ্ধার করতে পারছে না দেবী। পথ দেখান দেবী। কিছুক্ষণ সবই চুপচাপ। তারপর যেন বহু দূর থেকে ভেসে এলো একটা গলার আওয়াজ। আমার কিন্তু চিনতে এক মুহূর্তও দেরি হলো না। মন্ত্রিত হয়ে চলল এক মহাপবিত্র ধ্বনি। দেবী বললেন, ভয়ঙ্কর শক্তির হাতে পড়েছ। অঘরী নয়, ও আসলে নিম্নতন্ত্র সাধক। আর যাকে তুমি বেতাল ভাবছ সে বেতাল নয়, সে এক নিম্নতন্ত্রের পিশাচী। খুব সাবধানে থাকতে হবে তোমাদের সবাইকে। আরও খবর পেতে চাইলে এই গ্রামের প্রান্তের শ্মশানে যাও, তোমার উত্তর পেয়ে যাবে। ওইখানেই ওই তান্ত্রিক নিজের ডেরা বানিয়েছে। তোমার দেখা কি আর পাবো না দেবী? না, এক জায়গায় থাকার অধিকার আমাদের নেই, সে তো তোমাকে আগেই বলেছি। তবে তোমার কোনো দরকারে আমাকে ডাকলে ঠিক আজকের মতোই পাবে। তবে সাবধান, এই তান্ত্রিক কিন্তু এমনি ছেড়ে দেবে না। আমি আস্তে আস্তে অনুভব করলাম ঘরের গন্ধটা কমে আসছে। বুঝলাম দেবী চলে গিয়েছেন। চোখ খুলে নিজের গাত্র বন্ধন করে সে রাতের মতো শুয়ে পড়লাম। শক্তিশালী শত্রুর সাথে লড়তে গেলে নিজেকেও শক্তি সংগ্রহ করতে হবে বইকি। সেদিন সারা রাত তুমুল ঝড়ের আর বাজ পড়ার আওয়াজ ছাড়া বাইরে আর কোনো শব্দ পাওয়া গেল না। সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখলাম চারিদিকে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। আমি তাড়াতাড়ি পা চালিয়ে দিলাম শ্মশানের উদ্দেশ্যে। শ্মশানে পৌঁছে দেখি চারিদিকে পোড়া চিতার কাঠ, মৃতের ব্যবহার্য জিনিস ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে একেবারে শ্মশানের শেষ প্রান্তে এসে দেখলাম একজন বিশাল দেহী তান্ত্রিক ধুনি জ্বালিয়ে চোখ বন্ধ করে বসে আছে। আমি বুঝলাম এই সেই তান্ত্রিক। এগিয়ে গেলাম ওই তান্ত্রিকের দিকে। আমার পায়ের আওয়াজে চোখ খুলে তাকালো সে। চোখ দুটো জবা ফুলের মতো লাল টকটকে। আমাকে দেখে গম্ভীর গলায় বলে উঠল, কে তুই? কি চাস? এখানে এসেছিস কেন? আমি খুব সাধারণ একজন মানুষ। জলাডুংরির মানুষদের জন্য ক্ষমা চাইতে এসেছিলাম আপনার কাছে। আপনি দয়া করে ওদের মুক্তি দিন। গ্রামের অত বড় মাঠটাও পড়ে আছে, কেউ ওখানে যাওয়ার সাহস করছে না। আপনি দয়া করে আপনার রাগ সংবরণ করুন, সবটা ঠিক করে দিন। আমি যেন কোনো মহা কৌতুকের কথা বলে ফেলেছি। তাই আমার কথা শুনে তান্ত্রিক দেখলাম হা হা করে হেসে উঠল। আর আমার কিছু বুঝে ওঠার আগেই তার জ্বলন্ত ধুনি থেকে একটা কাঠ ছুঁড়ে মারলো আমার দিকে। আমি একেবারেই প্রস্তুত ছিলাম না, তাই পড়ে গেলাম মাটিতে। আর এতে যেন তান্ত্রিকের অট্টহাস্য আরো বাড়ল। এই শক্তি নিয়ে তুই বাঁচাবি জলডুংরির মানুষদের? শুনে রাখ, কিছু করতে পারবি না তুই। আমি যাকে জাগিয়েছি
সে তার কাজ সম্পন্ন করেই ছাড়ে। তাই এখনো সময় আছে, পালা। বাঁচতে চাইলে পালা। আমি প্রথমটা একটু হতভম্ব হয়ে গিয়েছিলাম বটে, কিন্তু সম্বিত ফিরে পেতেই মাথা চলে উঠল রাগে। এত বড় সাহস! আমি বললাম, শুনে রাখুন, অন্যকে সম্মান যে দিতে জানে না সে করবে তন্ত্রক্রিয়া। তন্ত্রের মতো পবিত্র জিনিস আর নেই। সেখানে আপনার মতো কিছু মানুষ এসে নিজেকে তান্ত্রিক বলে ঘোষণা করে। শুনে রাখুন, আমি তারানাথ আজ এখানে দাঁড়িয়ে বলে গেলাম, জলাডুংরিকে রক্ষা আমি করবই। কাউকে আমি হুমকি দিই না, কিন্তু আপনাকে বলছি, পালিয়ে যান। সময় আছে এখনো। এরপর কিন্তু চাইলেও পালাতে পারবেন না। আমার এইরূপ কথা শুনে তান্ত্রিক এক ভয়ানক গর্জন করে একটা চেলা কাঠ নিয়ে আমার দিকে তেড়ে এলো। তবে রে, কিন্তু আমি এবার তৈরি ছিলাম। বীজ মন্ত্র জপ করতে শুরু করলাম মনে মনে, আর তাতে কাজও হলো। ওই তান্ত্রিকের একটা মারও আমার শরীর স্পর্শ করতে পারলো না। আমি একভাবে ওর দিকে চেয়ে দাঁড়িয়ে রইলাম। দেখলাম আমার ওই দৃষ্টির সামনে অত বড় শরীরটা কেমন যেন কুঁকুড়ে উঠল। এই সময় আবারও কথা বলল কিশোরী। আপনি কি করেছিলেন? ওরকম হলো কেন? একটা চরম শক্তিশালী মানুষকেও হারিয়ে দেওয়া যায় কিসের জোরে জানো? যদি তার আত্মবিশ্বাসকে কমিয়ে দেওয়া যায়। যদিও ওই তান্ত্রিকের পূজা পদ্ধতি দেখে আমি কিছুটা বুঝেছিলাম যে কাকে সে ডেকেছে, তবুও আমাকে আরো বুঝতে হলে, জানতে হলে ধ্যানে বসার প্রয়োজন ছিল। যাই হোক, আমি কিছু উপাচার জোগাড় করে সেদিনের মতো শ্রীদামের ঘরে পৌঁছে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। তবে কেমন যেন একটা লাগছিল আমার। এত ক্লান্ত লাগছিল শরীরটা, গা হাত পা ব্যথা, মাথায় ব্যথা। শুয়ে শুয়ে নানা রকম ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে এক অপরূপ সুন্দরী দেবী এলেন। আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তন্ত্রই তোর সহায়, তুই নিষ্কাইন্দা জাগা, তাকে দায়িত্ব দে, তোর সমস্ত কাজ হয়ে যাবে। আমি প্রচন্ড অবাক হয়ে নিষ্কাইন্দা কি এটা জিজ্ঞেস করার আগে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতেই দেখি ঘর ভর্তি লোক, সবাই আমার মুখের পানে চেয়ে আছে। সবার সামনে শ্রীদাম। আমি তাড়াতাড়ি উঠে বসতে যেতেই শ্রীদাম এগিয়ে এলো আমার কাছে। আমি বললাম, কি হয়েছে? সবাই এরকম করছে কেন? এতে ওরা যা বলল তা শুনে আমার মাথা খুঁড়ে যাওয়ার জোগাড়। আমি নাকি টানা 4 দিন অজ্ঞান ছিলাম। বুঝলাম ওই তান্ত্রিক যে কাঠ ছুঁড়েছিল তাতেই কিছু একটা হয়েছিল আমার। আমার হাতের মুঠো শক্ত হয়ে গেল। আমি শ্রীদামকে বললাম, শ্রীদাম, আমাকে একবার বাড়ি যেতে হবে, কিছু সরঞ্জাম দরকার, আর দিন 2-এর মধ্যে ফিরছি, তারপর ব্যবস্থা করব। তোমাকে গাত্রবন্ধন শিখিয়ে দিয়ে যাচ্ছি, রাতে অবশ্যই গাত্রবন্ধন করবে, কোনো ভয় নেই। আমি ফিরবো খুব তাড়াতাড়ি। বাড়িতে ফিরে কিছু পুরনো তন্ত্রের বই ঘেঁটে বুঝলাম অনেক কিছু। এটাও বুঝলাম আমাকে ঠিক কি করতে হবে এখন। তাড়াতাড়ি সমস্ত সরঞ্জাম জোগাড় করে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আবারও রওনা দিলাম জলাডুংরির উদ্দেশ্যে। শ্রীদামের বাড়ি পৌঁছে দেখলাম বাড়িতে অনেক লোক। আরো একটু এগোতেই দেখলাম শ্রীদাম আছাড়ি বিছাড়ি করে কাঁদছে। ওর কান্না দেখে ভীষণ ঘাবড়ে গিয়ে এগিয়ে যেতেই উঠোনের একটা খাটে দেখলাম শোয়ানো রয়েছে শ্রীদামের বউকে। তার চোখ বন্ধ, চারপাশে মানুষের গুঞ্জন, আর তার মধ্যে শ্রীদাম ওইভাবে কেঁদে চলেছে। সামনে খাটে তার বউকে শোয়ানো। এসব দেখে মনটা বেজায় বিষণ্ণ হয়ে গেল। মেয়েটার এরই মধ্যে কি হলো? চারপাশের লোকজন একে একে সমবেদনা জানিয়ে যখন চলে গেল, তখন শ্রীদামের থেকে আমার এই প্রশ্নের উত্তর পেলাম। আপনি চলে যাওয়ার পর একদিন রাতে আমার বউ হঠাৎই বাইরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। বাইরে তখন তুমুল ঝড়,
আমি আটকাতে গেলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি পুনরায় উঠে গিয়ে তাকে আটকানোর জন্য জোর করে অনেক কষ্টে তাকে খাটের সাথে বেঁধে ফেলি, আর তার সামনে আমি জেগে বসে থাকি। কিন্তু হঠাৎই কোনো এক কাল ঘুম এসে পেয়ে বসে আমার শরীরে। যখন ঘুম ভাঙে তখন দেখি সকাল, খাটটাও নেই, সাথীও নেই। আমি তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসে দেখি আমার বউ এভাবে শুয়ে আছে চোখ বন্ধ করে। আমার শত ডাকেও সে চোখ খুলল না। একটা সময় আমার হাঁক ডাকে গ্রামের 8-5 জন ছুটে এলো, তবে কেউ কিছু বলতে পারলো না ঠাকুর। আমি এখানকার সব থেকে ভালো ডাক্তারকেও ডেকে এনেছিলাম, উনিও কিছু বলতে পারেননি। আমার বউটারে বাঁচান ঠাকুর, আপনার পায়ে পড়ি, আমার বউটারে বাঁচান ঠাকুর, আমার বউটারে বাঁচান, বাঁচান ঠাকুর, বউটারে বাঁচান। কেঁদো না হে, আর দেরি নেই। আমি আজই বসবো পূজা করতে, কিন্তু এখানে নয়, বসবো জলাডুংরির মাঠে। আমার অনুমান ঠিক হলে ওই মাঠেই রয়েছে সেই শক্তি। আমাকে শুধু একবার দেখিয়ে দাও তান্ত্রিক সেই রাতে মাঠের ঠিক কোন জায়গায় দাঁড়িয়েছিলেন, মানে তোমরা তাকে কোথায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলে। শ্রীরাম আমার কথা শুনে চোখ মুছে চোয়াল শক্ত করে বলল, চলুন ঠাকুর, দেখিয়ে দিচ্ছি, তবে ওকে শাস্তি দেবেন, ওই ভণ্ড তান্ত্রিককে শাস্তি দেবেন ঠাকুর। আমার বউটা খুব ভালো মানুষ ছিল জানেন ঠাকুর, ও ছোট থেকে ভালোবাসা পায়নি তো, তাই ভালোবাসার কাঙাল ছিল। ওরে ওইভাবে বান মেরে জীবন্ত লাশ বানিয়ে ফেললো। আপনি একটা ব্যবস্থা করুন। আমি শ্রীরামের কাঁধে হাত রেখে বললাম, কর্মের ফল ভগবান ঠিকই দেবেন। ওই তান্ত্রিক যা করছে ওর ওই নিম্নতন্ত্রই ওকে তার শাস্তি দেবে। তুমি চিন্তা করো না, আসলে তোমার স্ত্রীকে আটকে রেখেছে সেরকমই একটা প্রেত, যাকে আমি তোমার পিছনে দেখেছিলাম। আমি তার ছায়া শরীর দেখেছি, সে সাথীর শরীরটাকেও আগলে ধরে আছে। তবে চিন্তা করো না, এই সমস্যার সমাধান হলে সাথীও সুস্থ হয়ে উঠবে। আমাকে শুধু জায়গাটা একটু দেখিয়ে দাও দেখি। শ্রীরাম জায়গাটা দেখাতেই আমি মাঠে নামি। যথাস্থানে গিয়ে দেখি ওখানে অদ্ভুতভাবে মাটি একটু উঁচু হয়ে আছে। প্রথমে আমি আমার গাত্র বন্ধন করি, তারপর ওই জায়গা খুঁড়তে থাকি। প্রথম ঘাটা দিতেই আমার মনে হলো যেন আমার উপরে বাজ পড়ল। তারপর আমার আর কোনো হুঁশই রইল না। যখন জ্ঞান ফিরল দেখলাম ওই মাঠের চারিদিকে মানুষের ভিড়, কিন্তু কেউ সাহস করে মাঠে নামতে পারেনি। আরো খেয়াল করলাম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। হয়তো ওই বৃষ্টির কারণেই আমার জ্ঞানটা ফিরেছে। যাই অসহায়ভাবে দেখলাম আমি আমার ডান হাত নাড়াতে পারছি না। ভালো করে খেয়াল করতেই বুঝলাম শুধু হাত না, পুরো ডান দিকটাই অসাড় হয়ে গিয়েছে আমার। খুব ভয় পেলাম, কষ্টও হলো দারুণ। করুণাময়ী মাকে স্মরণ করে বললাম, মারে, আজ এতগুলো মানুষ আমার দিকে তাকিয়ে আছে, আমাকে সাহায্য কর মা, আমার সহায় হ। আমি মন্ত্রতন্ত্র তেমন কিছু বুঝি নে, আমাকে নিজের সন্তান ভেবে সাহায্য কর মা। হঠাৎই দেখলাম আমার শরীরে কেমন যেন অদ্ভুত অস্বস্তি শুরু হলো। আবারও জ্ঞান হারালাম আমি। যখন জ্ঞান ফিরল তখন বোধ করি মাঝরাত। ঘরে একমাত্র শ্রীরাম বসে আছে। আমি চোখ খুলতে সে এসে জানতে চাইল আমি কেমন আছি। আমি হাত নেড়ে জানালাম ঠিক আছি। তারপর জিজ্ঞাসা করলাম, আমার কি হয়েছিল শ্রীরাম? শ্রীরাম যা বলল তা শুনে আমার মাথা ঘুরে উঠল। আপনি যখন মাঠে আবার জ্ঞান হারালেন তখন আর কেউ না এগোলেও আমি এগিয়েছিলাম, কিন্তু পলকের মধ্যে আপনি উঠে বসে হাত তুলে আমাকে না করলেন এগোতে। আমরা মাঠের বাইরে থেকেই দেখলাম আপনি প্রাণপণে খুঁড়ে চলেছেন জায়গাটা, আর ওখান থেকে আস্তে আস্তে বার করে আনছেন হাড়, মানুষের হাড়ের একটা ছোট্ট পুটলি। আবার সবাই দেখলাম ওই পুটলি বেরোতেই ওই মাঠের মধ্যে যেন ঝড় উঠল একটা, সঙ্গে সঙ্গে ধুলোর ঘূর্ণি, প্রচন্ড ধুলোয় চারিদিক ঢেকে গেল। যখন ধুলো সরল দেখলাম আপনার সামনে দুটো
দুটো অবয়ব, আর আপনি চোখ বন্ধ করে ধ্যানাসনে বসে আছেন। ওই অবয়ব দুটো যেন দুটো ধুলোর মেঘ হয়ে গিয়ে শুরু করলো প্রচন্ড লড়াই। বাজ পড়তে লাগলো সামনে, চারিদিকে ধুলোয় ঢেকে গেল। এরপর অনেকক্ষণ পরে যখন ধুলো সরল, দেখলাম মাঠ পরিষ্কার, আপনি পড়ে আছেন অসহায়ভাবে। আমি সবার আগে ছুটে গিয়ে মাঠে পা রাখলাম, তারপর দৌড়ে গেলাম আপনার দিকে। আপনার কিছু হলো কিনা দেখে বাকি সবাইও আমার পেছন পেছন এলো। আপনি তখন থেকেই অজ্ঞান ছিলেন। আমি কতক্ষণ অজ্ঞান ছিলাম ঠিক? কাল থেকেই তো অজ্ঞান আছেন ঠাকুর। আমাকে একটু একা থাকতে দাও, একা থাকতে চাই। শ্রীদাম চলে গেলে আমি একা একা ভাবতে লাগলাম কি হলো ব্যাপারটা। অনেকক্ষণ বসে থাকার পর খেয়াল করলাম শরীরের অসার ভাবটা যেন কমে আসছে। হঠাৎই বুঝতে পারলাম আমার ভেতর থেকে একটা টান আসছে। চোখ বন্ধ করে তৎক্ষণাৎ ধ্যানে বসতেই শুনতে পেলাম সেই চেনা সুর। তোমার বিপদ হলে যে আমাকে আসতেই হবে। তোমাকে বলেছিলাম তো, খুব শক্ত পাল্লায় পড়েছিলে। এক নিম্ন শ্রেণীর যোগিনী নামিয়েছিল ওই পাষণ্ড। নিষ্কাইন্দা জাগাতে হতো ওকে থামানোর জন্য। তুমি অসাড় হয়ে যাওয়ার পর ওই যোগিনী তোমার শরীর নেওয়ার আগেই আমি তোমার শরীরে ঢুকে নিষ্কাইন্দা জাগাই। আজ তুমি শেষ হয়ে যেতে তারানাথ। সাবধানে থেকো, তোমাকে আরো কিছু শক্তি দিয়ে গেলাম। আস্তে আস্তে সব বুঝতে পারবে। মধুসুন্দরী দেবী চলে গেলেন। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকলো। এই মহাবিশ্বের মধ্যে এই ক্ষুদ্র আমি, আর এত ভালোবাসা আমারই জন্য। পরের দিন সকালে বাইরে বেরুতেই শুনলাম রাতে নাকি শ্মশানের ওই তান্ত্রিক খুন হয়েছে। যে মেরেছে সে গলাটা শরীর থেকে আলাদা করে দিয়েছে। আমি তাড়াতাড়ি শ্রীদামের দিকে চাইলাম, দেখলাম ও নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রচুর জটলার মাঝে আমি বললাম, আজ আমি ফিরব, আমার কাজ শেষ এখানে। এই শুনে গ্রামের সবাই আমাকে আটকানোর নানা রকম চেষ্টা করলো, কিন্তু আমার আর মন টিকছিল না। সবার থেকে বিদায় নিয়ে আমি বেরিয়ে পড়লাম। শ্রীদাম চলল আমাকে এগিয়ে দিতে। যেতে যেতে শ্রীদামের দিকে তাকিয়ে বললাম, দেখো শ্রীদাম, কর্ম করা মানুষের কাজ, কিন্তু সুকর্ম বা কুকর্মের ফল দেওয়ার অধিকার শুধু ভগবানের। মানুষের উচিত নয় এ দায়িত্ব নিজের কাঁধে নেওয়া মানে নিজের কর্ম খারাপ করা। শ্রীদাম আবারও মাথা নিচু করে নিল। আমি ওর মাথায় একবার হাত বুলিয়ে দিয়ে এগিয়ে চললাম নিজের পথে। কিশোরী বেশ উত্তেজিত হয়ে বলে উঠল, কি বলছেন ঠাকুর মশাই? ওই তান্ত্রিককে কি তবে শেষমেশ শ্রীদাম মারল? না হে কিশোরী, সে ক্ষমতা কিংবা সাহস শ্রীদামের নেই। ওই নিম্ন শ্রেণীর তান্ত্রিকের মৃত্যুর কারণ তার কুকর্ম। যে ভয়ানক শক্তিকে সে জাগিয়েছিল, ওই মারাত্মক যোগিনী, সেই অপশক্তি তাকে মেরেছে। আমি জিজ্ঞেস করলাম, এও কি সম্ভব ঠাকুর মশাই? তবে এবারের উত্তরটা ঠাকুর মশাই দেওয়ার আগে কিশোরী বলে দিল, আচ্ছা আপনারা বলুন দেখি, কিশোরী কি বুঝে কি বলল?